আমার মিসেস অদ্ভুত চোখওয়ালি চোখে পানি কেন? কি হয়েছে আমার বউটার? জানেন কি হয়েছে? আশিকের সময় দিল আবরার। তার এলোমেলো চুল ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে বলল, না বললে জানবো কি করে? তুমি তো বলছো না। কি হয়েছে বলো আমাকে। কেউ কিছু বলেছে? নাক টানলো আরশি। কান্নার কারণে কেঁপে কেঁপে উঠছে সে। আবরারের বুকে নাক ঘষে বলল, জানেন আজ এতগুলো বছর পর আম্মু আমার সাথে কথা বলেছে, আমাকে আরো বলে ডেকেছে, আমাকে নিজের কাছে বসিয়েছে, আমি কেমন আছি তা জানতে চেয়েছে। আমার না বিশ্বাস হচ্ছে না এসব। আমি কি কোনো স্বপ্ন দেখছি? কোনো সুন্দর স্বপ্ন? আমার স্বপ্নটা কি ঘুম ভাঙার সাথে সাথে ভেঙে যাবে? নাকি এসব সত্যি? সত্যি কি আমার জীবনে হারিয়ে যাওয়া সুখ ফিরে এসছে? সত্যি কি আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আগের মতো গোছালো পরিপাটি হয়ে যাচ্ছে? উত্তেজিত হয়ে একদম এই কথাগুলো বলল আরশি। কান্নার মাত্রা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে তার। তবে আবরারের বুক থেকে এখনো মুখ তুলেনি সে। অন্যদিকে আরশির কথাগুলো শুনে আর বুঝলো কেন আরশি কাঁদছে। মেয়েটা অতিরিক্ত আনন্দে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে। মুহূর্তের সকল অস্থিরতা চিন্তা দূর হয়ে গেল আবরারের। আরশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, তুমি স্বপ্ন দেখছো না মিসেস অদ্ভুত চোখওয়ালি। সবটা সত্যি। সৃষ্টিকর্তা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন। দুঃখ দিলে সুখও দেন। সুখ দুঃখ মিলেই তো আমাদের জীবনটা এত সুন্দর। নিশ্চুপ থেকেই কিছুটা সময় কেটে গেল আবরার আরশির। হুট করে আরশি ধীর আওয়াজে বলে উঠল। ধন্যবাদ এমপি সাহেব। আবরার কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন? আমার জীবনে আসার জন্য, আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, আমাকে এতটা বোঝার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। কথাগুলো মনে মনে আওড়ালো আরশি। মুখে আর বলা হলো না। এত সময় বাদে মাথা তুলে আবরারের দিকে চাইল সে। একরাশ মুগ্ধতা নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের পানে। যেন চোখ দিয়ে মনের কথা বুঝিয়ে দিতে চায় সে। মনে মনে হাজারবার সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলো আবরারকে তার জীবনে পাঠানোর জন্য। সে জানে না তার মায়ের স্বাভাবিক আচরণের পেছনে আবরারের কোনো হাত আছে কিনা। তবে এতটুকু জানে আবরার আসার পর থেকে তার জীবনে এলোমেলো জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আরশির চোখের দিকে তাকিয়ে আরশির মনের কথাগুলো যেন বুঝে ফেলল আবরার। সে আঁখি জোড়াতো তার কাছে স্বচ্ছ আরশি। কেন বুঝবে না সে? সেই আরশির ভাষা। অধর কোনো প্রসারিত হলো আবরারের। আরশির চোখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন থেকে তোমার চোখে অশ্রু আসলেও সেটা আনন্দের অশ্রু হবে মিসেস অদ্ভুত চোখওয়ালি। নিজের সবটা দিয়ে তোমায় আগলে রাখবো। দেখে নিও, আমার ভালোবাসার চাদরে সর্বক্ষণ মুড়িয়ে রাখবো। অন্যদের মতো হাতে হাত রেখে সারা জীবন পাশে থাকার ভালোবাসার প্রতিজ্ঞা করতে পারবো না, তবে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবো। ভালোবেসে দেখিয়ে দেব। কান্নার কারণে নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে আরশির। এ যেন আরশির নতুন আরেক রূপ। আর কত রূপে মেয়েটা তাকে পাগল করবে জানাই আবরারের। এই যে অশ্রুসিক্ত মুখে পিট পিট করে তার দিকে তাকিয়ে আছে, কি সুন্দরী না লাগছে মেয়েটাকে। আরশির গালে আলতো করে হাত ছোঁয়ালো আবরার। কেঁপে উঠল আরশি। হুঁশ ফিরল তার। এতক্ষণে একটা ঘোরের মাঝে ছিল সে। কি কি করেছে ভাবতেই রক্তিমাভা ছড়িয়ে পড়ল সারা মুখশ্রী জুড়ে। আবরার আরশির অশ্রুসিক্ত লাজুক মুখশ্রীর দিকে নেশার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই নেশালো চোখে আর চোখ রাখতে পারল না আরশি। মুহূর্তেই দৃষ্টি নত হয়ে আসলো তার। হুট করে আরশির ললাটে অধর স্পর্শ করলো আবরার। সর্বাঙ্গে মৃদু কম্পন অনুভব করলো আরশি। পরম আবেশে চোখের পাতা বন্ধ হয়ে আসলো তার। পরমুহূর্তে নিচের আঁখি জোড়াতেও আবরারের অধরের স্পর্শ পেল আরশি। এবার আবরারের দৃষ্টি গেল আরশির মসৃণ কোমল অধরের দিকে। আলতো করে আরশির অধরে আঙ্গুল ছোঁয়ালো সে। আবরারের এমন স্পর্শে হৃদস্পন্দন দ্বিগুণ হারে বেড়ে গেল আরশির। আবরারের কাছ থেকে দূরে সরার প্রয়াস করলো সে, কিন্তু সফল হলো না। আবরার এক হাতে তার কোমর শক্ত করে আঁকড়ে ধরে আছে, যার ফলে সুবিধা করতে পারল না আরশি। আবরার আরশির অধরে অধর স্পর্শ করবে এমন মুহূর্তে দরজা নক করলো কেউ। আবরারের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল আরশি। দরজার ওপাশ থেকে শোনা গেল রিফার আওয়াজ। আপু বুনি, একটু বাইরে আসবে প্লিজ, দরকার ছিল। মাথা চুলকালো আবরার। বিড়বিড় করে বলল, শালিকার আসার সময় পেল না। রোমান্সের সময়ই আশা রাখবো। আবরার বিড়বিড় করে বললেও কাছাকাছি থাকায় শুনতে পেল আরশি। মিটমিট করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে আসলো সে। ভাবতে লাগলো এই বাড়িতে আসার পরের ঘটনা। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি। বাড়িতে ঢুকে কোনো রকমে রিফার সাথে দুটো কথা বলেছে সে। তারপর চলে এসেছে ফ্রেশ হতে। রুমের বাইরে এসেও আবরারকে কোথাও দেখতে পেল না আরশি। রুমেও নেই, বাইরেও নেই।
বুড়ো কুচকে আসলো তার। আবরার কোথায় চলে গেল সেটাই ভাবতে লাগলো সে। আরশির ভাবনার মাঝে রিফা এসে তার হাত জড়িয়ে ধরলো। নিজের হাতে থাকা কতগুলো চকলেট আরশিকে দেখিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, দেখো না আপুমনি, ভাইয়া আমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছে। রিফার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো আরশি। গালে হাত রেখে বলল, অনেক খুশি হয়েছিস মনে হচ্ছে। রিফার ঠোঁটের হাসি আরো বিস্তৃত হলো। চোখ মুখ চকচক করছে তার, যেন অনেক মূল্যবান কিছু পেয়েছে। আরশির প্রশ্নে রিফা আনন্দের সাথে বলল, খুশি মানে অনেক 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 খুশি হয়েছি। আবরার ভাইয়া অনেক ভালো। রিফার অঙ্গভঙ্গি দেখে কিছুটা শব্দ করে হাসলো আরশি। কিছু একটা মনে পড়তেই হাসি থেমে গেল তার। কপাল কুঁচকে রিফাকে জিজ্ঞাসা করলো, তোর ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। রিফা খুশি মনেই জবাব দিল, ভাইয়া তো মায়ের রুমে, মায়ের সাথে কথা বলছে। অবাক হলো আরশি, সাথে একরাশ অভিমান ভর করলো মনে। তার মা আবরারের সাথে কথা বলছে, অথচ সে এসেছে জানার পরও একবারও তার খোঁজ নিল না। মুহূর্তে মলিন হলো আরশির চোখ মুখ। রিফান্দে নাচতে নাচতে চলে গেল রান্না করতে। আরশি তাকিয়ে রইল তার মায়ের রুমের দিকে। এর মাঝে ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো আবরার। এক পলক আরশির দিকে তাকিয়ে আরশির রুমে চলে গেল সে। পা টিপে টিপে মিহি বেগমের রুমের কাছে গেল আরশি। উদ্দেশ্য একবার ওকে দিয়ে মাকে একটুখানি দেখা। মিহি বেগমের রুমের কাছে গিয়ে দরজা একটু ফাঁক করলো আরশি। ওকে দিতে মিহি বেগমের চোখে চোখ পড়ে গেল আরশির। দ্রুত চোখ সরিয়ে নিল সে। মিহি বেগমের সামনে গেলে উনি চিল্লাচিল্লি করবেন এমনটাই ধারণা আরশির। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ভেতর থেকে মিহি বেগম উচ্চ শব্দে বলে উঠলেন, কোথায় যাচ্ছিস আরু? ভেতরে আয়। পাজোড়া থেমে গেল আরশির। চোখ বন্ধ করে ফেলল সে। মনে হলো তার কান ভুল শুনেছে। আজ কতগুলো বছর পর মায়ের মুখে আরু ডাক্তার শুনল সে। চোখে জল টলমল করে উঠল তার। নিজের শোনার ভুল ভেবে পুনরায় যাওয়ার জন্য পা ভাড়াতে মিহি বেগম ফের বলে উঠলেন, কি হলো, শুনতে পাচ্ছিস না? রুমে আসতে বললাম তো, রুমে আয়। ভেতর থেকে বেরিয়ে আসতে চাওয়া কান্নাটা কোনোভাবে গিলে পেছন ফিরে আসি। টলতে টলতে রুমে প্রবেশ করলো সে। হাঁটার শক্তিটাও যেন হারিয়ে গেছে তার। মিহি বেগমের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মাথা নিচু করে বসলো আরশি। কিছুটা সময় নীরবতায় কেটে গেল। আরশি মাথা নিচু করে রাখলেও বুঝতে পারলো তার মা তাকেই একধানে দেখে যাচ্ছে। চোখ ভরে আসলো আরশির। ইচ্ছা হলো অভিমানী কণ্ঠে মাকে অনেক কিছু বলতে, তার বুকে আশ্রে পড়ে মন ভরে কাঁদতে, কিন্তু এ কিছুই করতে পারলো না সে। যদি মিহি বেগম রাগ করে? চুপটি করে বসে রইল আরশি। নীরবতা ভেঙে মিহি বেগমই আগে মুখ খুললেন। এতদিন পর মেয়ের সাথে কথা বলতে ওনার মাঝেও হয়তো জড়তা কাজ করছে। কোনো মতে আটকে আসা গলায় জিজ্ঞাসা করলেন, কেমন আছিস আরু? কান্না সংবরণ করে ভাঙা গলায় জবাব দিল আরশি। আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু। আর বসে থাকতে পারলো না আরশি। দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো। আজ সে কাঁদতে চায়, খুব করে কাঁদতে চায়। তবে এই কান্না কষ্টের নয়, বরং হঠাৎ অনেক বড় কিছু প্রাপ্তির আনন্দের। সেই চাওয়া থেকে তো আবরারের বুকে আশ্রে পড়ে কেঁদেছে আরশি। বিশ্বস্ত একটা বুক পেয়েছে সে, যে বুকে মাথা রেখে নিশ্চিন্তে নিজের সকল সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা ব্যক্ত করতে পারবে সে। ভাবতেই মনটা আনন্দে ভরে উঠল আরশির। আজকের দিনটা তার জীবনের অন্যতম সুন্দর একটা দিন। এই দিনটা সে সারা জীবন মনে রাখবে। আবরার আরশি এসেছে, সেই উপলক্ষে অনেক পদের খাবার রান্না করেছে রিফা। রান্না বান্নায় বেশ পটু সে। সুযোগ পেলে এটা ওটা রান্না শেখে। এদিক দিয়ে আরশি সম্পূর্ণ উল্টো। সে একদমই ভালো রান্না বান্না পারে না। আরশির সাহায্য নিয়ে সব সাজিয়ে গুছিয়ে আবরারকে ডেকে নিয়ে আসলো রিফা। এত রকমের খাবার দেখে অবাক হলো আবরারের। সব খাবার একটু একটু করে খেলো সে। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলল, বাহ, শালিকা দেখি হেভি রান্না জানে। তা আমার বউ এমন রান্না জানে তো নাকি? কথাটা বলে বাঁকা চোখে আরশির দিকে তাকালো আবরার। রিফা উত্তর না দিয়ে আরশির দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। আবরার আর রিফাকে এভাবে তাকাতে দেখে গাল ফুলালো আরশি। আবরার হাই হুতাশ করে বলল, কি হলো শালিকা, কিছু বলছো না যে? তার মানে কি আমার বউ রাঁধতে পারে না? ইস, কত বড় লস হয়ে গেল তোমার বোনকে বিয়ে করে। বউ আমার রাঁধতে জানে না, এখন আমি বউয়ের হাতের টেস্টি টেস্টি খাবার খাবো কি করে? হ্যাঁ, স্বপ্ন ছিল বিয়ের পর বউ আমাকে টেস্টি টেস্টি ডিশ রান্না করে খাওয়াবে। আমার স্বপ্ন তো ভেঙে গুড়ে গুঁড়ো হয়ে গেল। আবরারের কথা শেষ করে আরশির দিকে তাকিয়ে দেখলো আরশি চোখ লাল করে তার দিকে তাকিয়ে আছে।
শুকনো ঢোক গিলল আবরার। বুঝতে পারলো বেশি বলে ফেলেছে সে। এবার তার কপালে দুঃখ আছে। বউ তার নারাজ হয়ে গেছে। আশিকে ওভাবে তাকিয়ে থাকে দেখতে একটা হাসি দিল আবরার। আবরারের হাসি দেখে গা জ্বলে উঠল আরশির। তাকে বিয়ে করে আবরারের লস হয়ে গেছে। রান্না পারে না বলে এমন কথা বলতে পারলো আবরার, তাও আবার রিফার সামনে। আরশি আর বসলো না ওখানে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে তার। ধূপধাপ পা ফেলে রুমে চলে গেল সে। আরশি যেতেই শব্দ করে হেসে উঠল রিফা। হাসতে হাসতে বলল, ভাইয়া এবার আপনার কপালে দুঃখ আছে, আপু মনে হেব্বি রেগেছে। আবরার ভেতরে ভেতরে নার্ভাস হলেও বাইরে বুক ফুলিয়ে বলল, আরে তোমার আপুর রাগ ভাঙানো আমার 1 মিনিটের কাজ। কথাটা বলে উঠে রুমে চলে আসলো আবরার। রুমে ঢুকে দেখলো আরশি বিছানা ঝাড়ু দিচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় জোরে জোরে শব্দ করে বাড়ি দিয়ে ঝাড়ু দিচ্ছে সে। আবরারের এক মুহূর্তের জন্য মনে হলো আরশি বিছানাকে নয় বরং তাকে বিছানার জায়গায় কল্পনা করে ঝাড়ুর বাড়ি মারছে। গলা শুকিয়ে আসলো আবরারের। ভালোই রেগেছে তার মিসেস। বুঝতে বাকি রইল না তার। সে দরজা আটকে আদুরে কণ্ঠে বলল, বউ, চোখ পাকিয়ে ঝাড়ু হাতে আবরারের দিকে ফিরল আরশি। তেড়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম ন্যাকামি করবেন না। আমাকে বিয়ে করে তো আপনার লস হয়ে গেছে, তাহলে এখন বউ বউ করছেন কেন? যান না যান, যেই মেয়ে ভালো রান্না করতে পারে বিয়ে করুন, তারপর বউ বউ করুন, আপনার জীবনটা ধরুন। কথাগুলো বলে শব্দ করে ঝাড়ুটা রাখলো আরশি। ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। অসহায় চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল আবরার। বিড়বিড় করে দুঃখী কণ্ঠে বলল, আমার সেই লাজুক বউটা কই গেল? বউ দেখি আবার আগের স্বভাবে ফেরত এসেছে। আফসোস করতে করতে বেডে শটান হয়ে শুয়ে পড়ল আবরার। কিছু সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আরশি। একবারও আবরারের দিকে তাকালো না। তবে না তাকিয়েও বুঝলো আবরার তার দিকেই তাকিয়ে আছে। মুখ বাঁকালো আরশি। ঘরের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তারপর চুপচাপ বেডের এক কোণে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। সেকেন্ডের মাঝেই টের পেল আবরার তাকে জড়িয়ে ধরেছে। আরশি নড়ে চড়ে উঠতে আবরার জড়িয়ে আসা কণ্ঠে বলল, নড়াচড়া করো না মিসেস অদ্ভুত চোখওয়ালি। আমি ভীষণ ক্লান্ত, একটু ঘুম প্রয়োজন। আবার কাল সকালে অফিসে যেতে হবে। তোমার রাগটা না হয় আপাতত তুলে রাখো। মন নরম হলো আরশির। আসতেই তো আবরার অনেক ক্লান্ত। সে তো বাড়িতে আরামে ঘুমিয়েছে, কিন্তু আবরার তো সারাদিনে এক ফোঁটাও ঘুমায়নি। আর নড়াচড়া করলো না আরশি। চুপটি করে শুয়ে রইল, কিন্তু তার চোখে ঘুম নেই। গাড়িতে এত সময় ঘুমানোর কারণে ঘুম আসছে না তার। আবরার এক গাঢ় নিঃশ্বাস ঘাড়ে গলায় আশ্রে পড়তেই ধীরে ধীরে আবরারের দিকে মাথা কাত করলো আরশি। ড্রিম লাইটের মৃদু আলোয় অপলক দেখতে লাগলো প্রিয় পুরুষটাকে। সকালে ঘুম ভাঙতে অন্যান্য দিনের মতোই আরশিকে নিজের বুকে পেল আবরার। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। আবরার সাবধানতার সাথে আরশিকে বেডে শুয়ে দিয়ে কপাল গম্ভীর চুম্বন এঁকে দিল। তারপর ফ্রেশ হয়ে রেডি হলো বাইরে যাওয়ার জন্য। যাওয়ার আগে রিফাকে বলে গেল বিকালে সে আরশিকে নিয়ে যাবে সে। আবরার যাওয়া 1.5 ঘন্টা পর ঘুম ভাঙলো আরশির। রাতে লেটে ঘুমানোর কারণে লেটে ঘুম ভেঙেছে তার। পাশে আবরারকে না দেখে বুঝতে বাকি রইল না আবরার অফিসে চলে গেছে। ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি। রিফা তাকে নাস্তা দিয়ে জানালো আবরার তাকে বিকালে নিতে আসবে বলেছে। সারাদিন রিফার সাথে ভালোই কেটেছে আরশির। ফাঁকে ফাঁকে মায়ের রুমে উকে দিতেও ভুলেনি সে। তবে ভেতরে যায়নি সে একবারও। আর কিছুক্ষণ পর হয়তো আবরার তাকে নিতে আসবে, তাই নিজের বইপত্র গোছাচ্ছে আরশি। রিফা তাকে সাহায্য করছে কম, ফ্যাস ফ্যাস করে কাঁদছে বেশি। বই খাতা প্যাক করে কোমরে হাত দিয়ে রিফার দিকে চাইলো আরশি। চোখ ছোট ছোট করে বলল, এভাবে ফ্যাচ ফ্যাচ করে কানের সামনে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি নাকি? আরশির কথা শেষ হতে না হতেই তার বুকে ঝাঁপিয়ে পড়ল রিফা। নাক টেনে বলল, এমন কথা আর কখনো বলবে না আপুমনি। তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ তাতেই এত কষ্ট হচ্ছে। আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মরেই যাব হয়তো। তোমাকে ছাড়া কিভাবে থাকবো আপুমনি? আমার না খুব কষ্ট হচ্ছে। চোখে জল আসলো আরশির। শক্ত করে জড়িয়ে ধরল রিফাকে। এই মেয়েটা তার রক্তের সম্পর্কে কেউ না, অথচ তাকে কতটা ভালোবাসে। তারও যে কষ্ট হচ্ছে এ বাড়ি ছেড়ে যেতে, কিন্তু তাকে যে যেতেই হবে। আরশি রিফার মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগল মেয়ে, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আবার আসবো তো, 2 দিন পরই আবার আসবো। এত সহজে তোদের পিছু ছাড়ছি না। ওদের কথার মাঝবেলা বেল বেজে উঠল। রিফা আরশির কাছ থেকে সরে এসে বলল, ভাইয়া এসে গেছে হয়তো, আমি দরজা খুলে আসি, যাই। রিফা যেতে আরশি ধীর পায়ে নিজের মায়ের রুমে প্রবেশ করলো।
মিহি বেগম তাকালেন আরশির পানে, চোখ ছলছল করছে তার। সকল ভয় লজ্জা অস্বস্তিকে দূরে ঠেলে হুট করে মিহি বেগমকে জড়িয়ে ধরল আরশি। বাধা দিলেন না মিহি বেগম, কোনো সারা শব্দও করলেন না। নীরবেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে। আরশি জড়িয়ে আসা কণ্ঠে বলল, আসছে আম্মু, নিজের খেয়াল রেখো আর তোমার মেয়ের জন্য দোয়া করো। আমি আসবো, মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করবো। কথা শেষ করে মিহি বেগমকে ছেড়ে দিল আরশি। দ্রুত বেরিয়ে আসলো রুম থেকে। আর কিছুক্ষণ থাকলে হয়তো কান্নায় ভেঙে পড়তো সে। নিজের রুম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রিফাকে বিদায় জানিয়ে আবরারের সাথে বেরিয়ে পড়ল আরশি। আরশির মুখের দিকে তাকিয়ে রইল আবরার। বুঝতে পারলো আরশির কষ্ট হচ্ছে, তাই কোনো কথা বলে আরশিকে বিরক্ত করলো না সে। শুধুমাত্র আরশির হাতটা শক্ত করে ধরে রাখলো, যেন বুঝিয়ে দিতে চাচ্ছে, আমি সর্বদা তোমার পাশে আছি মিসেস অদ্ভুত চোখওয়ালি। বাড়িতে প্রবেশ করতেই আবরার আরশি উভয়ের কপালে ভাঁজ পড়ল। কারণ বসার ঘরে আবরারের মামা ইরফান চৌধুরী, তার স্ত্রী মিসেস মনা ও ঈশা বসে আছে। ঈশাকে দেখে রাগ হলো আবরারের। এই মেয়ে তার মায়ের সাথে এত বাজে আচরণ করেছে, আবার এখন নির্লজ্জের মতো তাদের বাড়িতে চলে এসেছে। হুট করে ঈশার নজর পড়ল আবরারের আরশির দিকে। সে বসা থেকে উঠে ছুটে আসলো। ঈশাকে এভাবে আবরারের দিকে ছুটে আসতে দেখে গা জ্বলে উঠল আরশির। সে দ্রুত পায়ে আবরারের সামনে দাঁড়িয়ে পড়ল। আরশির হুট করে এভাবে সামনে চলে আসার কারণটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো আবরারের। বুঝতে পেরে মনে মনে হাসলো সে। অন্যদিকে আরশি ঈশাকে কিছু কড়া কথা শোনানোর প্রিপারেশন নিল। তবে আরশিকে অবাক করে দিয়ে তাকে জড়িয়ে ধরল ঈশা। কয়েক সেকেন্ডের মাথায় আরশিকে ছেড়ে ছলছল চোখে বলল, আমাকে ক্ষমা করে দাও আশি। ওই দিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আসলে তখন রাগের মাথায় কি বলেছি নিজেও বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঈশার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আরশি। বোঝার চেষ্টা করতে লাগলো আসলে ঈশা নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত কিনা, নাকি আবার কোনো নাটক করছে। আরশি মনে মনে ভাবলো, ঈশা পেতনি আপু, মনে তো হচ্ছে না তুমি চেঞ্জ হয়েছো। নিশ্চয়ই এটা তোমার নতুন কোনো নাটক হবে। কি ভেবেছো তুমি এসব নাটক করবে আর আমিও বোকা হয়ে যাব? এত বোকা নাই আরশি। তুমি ভালো তো আমি ভালো, কিন্তু আমার ভাইয়ের দিকে যদি নজর দিয়েছো তাহলে তোমার 13টা বাজানোর দায়িত্ব আমার। আরশি কোনো জবাব দিচ্ছে না দেখে তাকে ঝাঁকালো ঈশা। বলল, কি হলো আশি? কিছু তো বলো। তুমি আমাকে ক্ষমা করছো তো? মিষ্টি একটা হাসি দিল আরশি। বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি অবশ্যই তোমাকে ক্ষমা করেছি। চওড়া হাসলো ঈশা। আরশির হাত ছেড়ে ফট করে আবরারের হাত ধরল। অনুতপ্ত কণ্ঠে বলল, আফরার, তুমিও আমাকে ক্ষমা করে দাও। ফুপিও আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার তোমার পালা। প্লিজ ক্ষমা করে দাও। ঈশাকে আবরারের হাত ধরতে দেখে আগুন চোখে তাকালো আরশি, যেন দৃষ্টি দিয়ে ঈশাকে জ্বালিয়ে দিবে। আরশির রাগে লাল হয়ে আসা চোখ মুখের দিকে তাকিয়ে ঈশার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আবরার। গম্ভীর স্বর তুলে বলল, ক্ষমা করতে পারি, তবে তোমাকে কিছু শর্ত মানতে হবে। ঈশা হাসি মুখে বলল, কি সত্য বলো, আমি সব সত্য মানবো। আবরার পুনরায় বলল, আমাকে এখন থেকে ভাইয়া বলে সম্বোধন করবে। আমি তোমার চেয়ে বয়সে যথেষ্ট বড়, আর আরুষিকে ভাবি বলে ডাকবে। সে হয়তো বয়সে তোমার চেয়ে ছোট, কিন্তু সম্পর্কে তোমার তুলনায় বড়। আমার মা এবং স্ত্রী সম্মান করবে। আর আরো একটা কথা, আমাকে আর এইভাবে কখনো স্পর্শ করবে না। এসব শর্ত যদি মানতে পারো তবে আমি তোমাকে ক্ষমা করতে রাজি আছি। আর যদি না মানতে পারো তবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে, আর কখনো তোমার ফেসটা আমাকে দেখাবে না। এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে। কথা শেষ করে পকেটে হাত গুজে দাঁড়ালো আবরার। চোখ মুখ শক্ত হয়ে আছে তার। সে জানে ঈশা মোটেও ভালো হয়নি, বরং সে শুধুমাত্র ভালো হওয়ার নাটক করছে। অন্যদিকে আবরারের শর্তগুলো শুনে ঈশার হাসি হাসি মুখে ঘন কালো অন্ধকার নেমে আসলো যেন। তার সে মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো আরশি। আবরার বাঁকা চোখে তাকিয়ে আরশির কাণ্ড দেখতে লাগলো। হাসতে হাসতে হুট করে আবরারের চোখে চোখ পড়ে গেল আরশির। সে দ্রুত হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। মনে মনে ভাবলো, এই মেয়ের কখন কি হয় বোঝা কঠিন। এই আগুন চোখে তাকিয়েছিল, এই এখন আবার হাসছে। যাক, শেষমেশ বউটা হাসলো তো, এই বেশি। তবে বউ আমার জেলাস ফিল করছে, আর একটু জেলাস ফিল করালে মন্দ হয় না। ও ধারালো দৃষ্টি, আগুন ঝরা মুখশ্রী দেখতে হেব্বি লাগে। কিছুক্ষণ নীরবতা পালনের পর মুখ খুলল ঈশা। মলিন কণ্ঠে বলল, আমি তোমার সকল সত্য মানতে প্রস্তুত আছি।
এবার বলো, আমাকে ক্ষমা করেছো তো? আবরার শক্ত কণ্ঠে বলল। হুম। জবাব দিয়ে এই গটগট শব্দ তুলে উপরে চলে গেল আবরার। আবরারকে চলে যেতে দেখে আরশিও আর দাঁড়ালো না, আবরারের পেছন পেছন গেল। ওদের যাওয়ার দিকে রক্তলাল চোখে তাকিয়ে রইল ঈশা। আরশির আগে পিছে ঘুরছে আবরার, বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু পাত্তা দিচ্ছে না আরশি। তার হাবভাবে বোঝা যাচ্ছে সে এখনো ওই বাড়ির ঘটনার জন্য আবরারের উপর রেগে আছে। আরশির মুখ থেকে কথা বের করতে না পেরে হতাশ হলো আবরার। হুট করে কিছু একটা মাথায় আসলো তার, বাঁকা হাসি দিয়ে বেশ জোরেই বলল, যাচ্ছি আমি নিচে, এখানে তো কেউ পাত্তা দিচ্ছে না, তবে নিচে গেলে পাত্তা পেতেও পারি। চোখ বড় বড় করে তাকালো আরশি। আবরার ইনডিরেক্টলি ঈশার কথা বলেছে বুঝতে পেরে এক লাফে আবরারের সামনে এসে দাঁড়ালো, কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? একদম বাইরে যাবে না বলে দিলাম। মনে মনে হাসলো আবরার, কিন্তু উপরে প্রকাশ করলো না। এক ভুরু উঁচু করে আরশির দিকে তাকিয়ে বলল, কেন যাব না? অবশ্যই যাব। বউ তো পাত্তা দিচ্ছে না, আবার আরেক বিয়ে করার অনুমতিও দিয়ে দিয়েছে, তাই আমাকে অবশ্যই নিচে যেতে হবে। কারণ নিচে গেলে শুধু পাত্তা না, বউও পেয়ে যেতে পারি। জ্যোৎস্না মিসেস অদ্ভুত চোখওয়ালি। আবরারের কথাগুলো কানে যাওয়া মাত্র ভয়ঙ্কর রেগে গেল আরশি। মুহূর্তের মাঝে আবরারের শার্টের কলার টেনে ধরল সে, হিসিয়ে বলল, দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করলেও মেরে ফেলবো। আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো। কি বলেছিলাম মনে আছে তো এমপি সাহেব? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো আমার বরের জন্য নিষিদ্ধ করব। আর যদি তাকায় তবে চোখ ফুটো করে দিব, চোখ তুলে মার্বেল ফেলবো। সে অন্ধ হয়ে থাকবে, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। কি মনে পড়ছে কিছু? সৌভাগ্যবশত ওর দুর্ভাগ্যবশত আপনি আমার বর। শেষের কথাটা বলে বাঁকা হাসলো আরশি। আরশির মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। হুট করে আরশির কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নিল সে। আরশির চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, আর ইউ জেলাস মিসেস অদ্ভুত চোখওয়ালি? আজ যেন কোনো লজ্জা অস্বস্তি ছুতে পারল না আরশিকে। আবরারের শার্টের কলার ছেড়ে দু হাতে তার গলা জড়িয়ে ধরলো আরশি। চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস, আই এম জেলাস এমপি সাহেব। কথাটা বলেই এক অভাবনীয় কাজ করে বসলো আরশি। আবরারের খোঁচা খোঁচা দাঁড়িয়ে যুক্ত গালে আলতো করে অধর স্পর্শ করলো। অবাক হলো আবরার, ভীষণ ভীষণ অবাক। আরশির কোমর জড়িয়ে থাকা হাতের বাঁধন ঢিলে হলো। এই সুযোগে রুম থেকে পালালো আরশি, তবে নড়চড় হলো না আবরারের। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। বুকের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে বুঝতে পেরে বুকে হাত রাখলো আবরার। চোখ বন্ধ করে নিঃশব্দে হাসলো সে, বিড়বিড় করে বলল, আমার অদ্ভুত চোখওয়ালির শুধু চোখ জোড়াই অদ্ভুত না, বরং সে মানুষটাই সম্পূর্ণ অদ্ভুত। এই যে আমার হৃদয়টাকে অদ্ভুতভাবে কাঁপিয়ে দিয়ে গেল। আরশি ও মিসেস বন্যা মিলে খাবার টেবিল সাজাচ্ছে। আজ ইরফান চৌধুরী ও তার পরিবার এই বাড়িতেই থাকবে শুনেছে আরশি, তাই সে ঈশাকে চোখে চোখে রাখছে। মেয়েটা আবার তার জামাইয়ের উপর নজর না দেয়। একে একে সবাই টেবিলে এসে বসলো। এখন শুধু ঈশা ও আবরার বাকি। 2 মিনিট বাদে আবরারও চলে আসলো। পেছন পেছন ঈশাকে আসতে দেখে চোয়াল শক্ত হলো আরশির। আবরার নিজের চেয়ারে বসতে ঈশা আবরারের পাশের আরশির চেয়ারটা টানলো বসার জন্য। অমনি আরশি এসে ঈশাকে সরিয়ে সেখানে বসে পড়ল। চমৎকার একটা হাসি দিয়ে বলল, আসলে ঈশা আপু, এটা আমার চেয়ার। ঈশা কিছু না বলে অন্ধকার করে আরশির পাশের চেয়ারে বসে পড়ল। জয়ের হাসি হাসলো আরশি। আরশির কাণ্ডে আবরারও মিটমিট করে হাসতে লাগলো। খাওয়ার সময় ইরফান চৌধুরী জানালেন ওনারা আগামীকাল আবার দেশ ছাড়বেন। ঈশার খালা অনেক অসুস্থ হয়ে পড়েছেন, ওনাদের সেখানেই যেতে হবে। এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরশি। বিড়বিড় করে বলল, যাক আপু, তাহলে বিদায় হচ্ছে। আরশির কাছাকাছি থাকায় আরশির কথা আবরারের কানে আসলো। সে আরশির কিছুটা নিকট এসে ফিসফিস করে বলল, ঠিক বলেছ মিসেস অদ্ভুত চোখওয়ালি, এখন শুধু তুমি আর আমি, আমি আর তুমি। খুব হেভি রোমান্টিক না? চোখ পাকিয়ে তাকালো আরশি। রাগ দেখানোর চেষ্টা করলো, কিন্তু রাগ দেখাতে ব্যর্থ হয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল সে। একবারও আবরারের দিকে ফিরে তাকালো না। লোকটা যে তাকে উঠতে বসতে এখন ওই সময়ের ব্যাপারটা নিয়ে খুঁচাবে, এটা বেশ বুঝতে পেরেছে আরশি। তখন অতিরিক্ত জেলাসির বশে অমন আচরণ করলেও এখন পস্তাতে হবে ভেবেই কান্না পেল আরশির। দেখতে দেখতে আবরার আরশির বিয়ের 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আবরারের সাথে বেশ ভালো আছে আরশি। আবরার তার অনেক যত্ন নেয়, তবে লোকটা এখন পুরো দমে কাজে ব্যস্ত হয়ে পড়েছে।
সারাদিন বাড়ি থাকে না, রাতে ফিরেও টুকটাক কাজ করে। এ নিয়ে আরশির অবশ্য কোনো অভিযোগ নেই। লোকটা সুযোগ পেলেই তাকে ফোন করে, খোঁজ খবর নেয়, রাতেও ঘন্টাখানিক সময় দেয়। এই বা কম কি? আরশির মতে কেউ যদি হাজারো ব্যস্ততার মাঝে আপনার জন্য 2-3 মিনিট সময় বের করে, তাহলে সে অবশ্যই আপনাকে ভালোবাসে, আপনার কথা চিন্তা করে, আপনার কথা সারাক্ষণ তার মাথায় থাকে। তাই তো সুযোগ পেলেই আপনার খোঁজ খবর নেয়। আর এমনিতেও আবরারের কাছে তার মূল্য কতটুকু এটা আরশি বেশ জানে। ছাদে বসে আছে আরশি। আজ তার মনটা ভীষণ খারাপ। বাবার কথা বড্ড মনে পড়ছে। আবরার রুমে ল্যাপটপে কিছু একটা করছে আর তারও ঘুম আসছে না। তাই ছাদে চলে এসেছে সে। দোলনায় বসে আকাশের দিকে তাকালো আরশি। তবে আজ আকাশ অন্ধকার, চন্দ্র তারা মেঘের আড়ালে লুকিয়ে আছে। মাঝে মাঝে গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে। বৃষ্টি পূর্বে শীতল হাওয়া এসে শরীরে বাড়ি খাচ্ছে। হালকা শীত শীত লাগছে আরশির। যে কোনো সময় বৃষ্টি নামবে হয়তো, কিন্তু মোটেও নড়তে ইচ্ছা হলো না তার। এই পরিবেশটাই ভালো লাগছে। চোখ বন্ধ করে বাবার সাথে কাটানো শৈশবের সুন্দর স্মৃতিগুলো মনে করতে লাগলো আরশি। কত সুন্দরী না ছিল দিনগুলো। তারপর কত কিছু হয়ে গেল তার জীবনে। কেউ গায়ে চাদর মুড়ে দেয়ায় চোখ খুলল আরশি। তাকিয়ে দেখলো আবরা তার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সেই দূরত্ব ভালো লাগলো না আরশির। মুহূর্তে আবরারের কাছে চেপে বসলো সে। দূরত্ব ঘুচিয়ে নির্দ্বিধায় আবরারের কাঁধে মাথা রেখে চোখ বুজল। হাসলো আবরার, শান্ত কণ্ঠে শুধালো। মন খারাপ? আরশি চোখ বুঝেই জবাব দিল। আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। এতটুকু বলে থেমে গেল আরশি। আবরার টু শব্দটাও করলো না। কিছু সময় নীরবতা পালনের পর আরশি পুনরায় বলে উঠল। জানেন, অনেক সুখের পরিবার ছিল আমাদের। সুখ আর সুখ, অর্থ, ভালোবাসা, কোনো কিছুর অভাব ছিল না আমাদের। আব্বু, আম্মু আর আমি, আমাদের তিনজনের সুখী পরিবার। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আব্বুর প্রিন্সেস ছিলাম। আমার নামটাও নাকি আব্বু রেখেছে। আমার চোখের দিকে তাকিয়ে নাকি তার মনে হয়েছিল সে কোনো স্বচ্ছ আরশিতে চোখ রেখেছে, তাই একমাত্র মেয়ের নাম রেখেছে আরশি। আব্বু আমাকে কতটা ভালোবাসতো তা বলে প্রকাশ করা সম্ভব নয়। মার তো দূরের কথা, কোনোদিন উঁচু আওয়াজে কথা বলতো না আমার সাথে। যদি কষ্ট পাই, আম্মু মাঝে মাঝে বকতো, তখন আব্বুই আমাকে বাঁচাতো। আব্বু আসলে কেঁদে কেঁদে আম্মুর নামে বিচার দিতাম। তখন আমাকে খুশি করার জন্য মিছে মিছে আম্মুকে বকতো আব্বু। কোনো কিছু চাওয়ার আগে হাজির করতো, কোনো কিছুর কমতি রাখতো না, আবার সকল আবদার পূর্ণ করতো। বাবা মার এতটা আদরের হওয়ার অনেকটাই বাদর তৈরি হচ্ছিলাম। সারাদিন খেলাধুলা দুষ্টুমি করতাম। পড়াশোনা তেমন একটা করতাম না, তবে রেজাল্ট যে খারাপ ছিল এমন না, মোটামুটি ভালোই ছিল। এভাবে সবের মতো সুন্দর দিন কাটছিল আমাদের। কথাগুলো বলে ছলছল চোখে হাসলো আরশি। আবরার আরশির মুখের পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ যেন আরশি নিজের ভেতরে জমিয়ে রাখা প্রতিটা কথা আবরারকে জানিয়ে দিতে চাচ্ছে। আরশি ফের বলে উঠল। বাবা পেশায় মোটামুটি নামকরা সাংবাদিক ছিলেন। দাদা বাড়ি থেকেও ভালোই সম্পত্তি পেয়েছিলেন। সেই সম্পত্তি বেচে আমাদের বাড়িটা তৈরি করেছিলেন, আর বাকিটা ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলেন। সেই বাড়িতেই সুখের দিন কাটছিল আমাদের। তবে বেশি সুখ বুঝি কপালে সয় না। হঠাৎ এক ঝড় এসে আমাদের সুখের জীবন লন্ডভন্ড করে দিয়ে যায়। আমার গর্ভধারিণী মা আমাকে ঘৃণা করতে শুরু করে। অবশ্য আমার দোষ ছিল, আমার কারণেই হয়তো আমার আব্বু আর নেই। শেষের কথাটা বলতে গলা কাঁপে আরশির। আবরার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশির পানে, কোনো সান্ত্বনা দেয় না। সে চায় আরশি থেকে সবটা শুনতে। কিছুক্ষণ বিরতি নেয় আরশি, শান্ত হয়ে বলা শুরু করে। সেবার আমি এসএসসি দিয়েছি, রেজাল্টও দিল। গোল্ডেন না পেলেও A+ পেয়েছিলাম। তাতে আব্বু সে কি খুশি। আমাকে দাদির দেয়া লকেট উপহার দেয়। আব্বুর ইচ্ছা ছিল বেস্ট কলেজে পড়াবে আমাকে, কিন্তু কলেজটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল। তখনও আমি বাবা মায়ের হাত ধরে সব জায়গায় যেতাম। তারা আমাকে একা ছাড়তো না। তাই বহু ভাবনা চিন্তার পর আমার যাতায়াতের সুবিধার কথা ভেবে নিজের জমানো টাকা ব্যয় করে অল্প দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড একটা ঘড়ি কেনে বাবা। এই নিয়ে আম্মু সে কি রাগ, শুধু শুধু কেন এত টাকা ব্যয় করলো। সাধারণ একটা কলেজে পড়লেই তো হয়, আরো কত কি। আব্বু শুধু হাসছিল। শেষে আম্মুকে বলেছিল, তুমি শুধু শুধু রাগ করছো মিহি, আমি বেঁচে আছি তো। আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কষ্ট করতে দেব না। তোমরা ছাড়া আমার আর কি আছে বলো। আর আমার মামনি বেস্ট কলেজেই পড়বে। ও যখন ভালো কোনো পজিশনে যাবে তখন এমন কত টাকা আসবে। সেদিন আব্বুর কথাগুলো শুনে মনে মনে ঠিক করে নিয়েছিলাম, এবার থেকে অনেক ভালো করে পড়াশোনা করব।
আমাকে অনেক বড় পজিশনে যেতে হবে, আব্বু আম্মুর খেয়াল রাখতে হবে, তাদের যে আমি ছাড়া কেউ নেই। পরের দিন ছুটির দিন ছিল, আব্বু বাসায় ছিল, কিন্তু সকাল থেকেই খেয়াল করেছিলাম আম্মু কিছু একটা নিয়ে চিন্তিত, কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। আম্মুকে জিজ্ঞাসা করার পরেও আম্মু কিছু বললো না। নাস্তা করার পর আব্বু গাড়ি দেখানোর জন্য বাড়ির বাইরে নিয়ে আসলো, আর কথায় কথায় জানতে পারলাম আব্বু ড্রাইভিং জানে। গাড়ি দেখে আর আব্বু ড্রাইভিং জানে এটা জানার পর আব্বুর কাছে বায়না ধরলাম যেন আমাকে গাড়িতে করে আশেপাশের একটা এলাকায় ঘুরিয়ে নিয়ে আসে। আব্বুর প্রিন্সেস আবদার করেছে আর আব্বু তা পূরণ করবে না তা কি হয়? আব্বু এক কথাতেই রাজি হয়ে যায়, কিন্তু আম্মুকে আমার ইচ্ছার কথা জানানোর পর সে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে। ভয়ার্ত কণ্ঠে বলে যেন আমরা কেউ বাইরে নাড়ি, তার মনে হচ্ছে কোনো ভয়ানক বিপদ আসতে চলেছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে, আর সে নাকি রাতে কোনো একটা বাজে স্বপ্ন দেখে হচ্ছে। আসলে এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বিপদ আসার পূর্বে কোনো না কোনো ভাবে বিপদ আসার ইঙ্গিত পেয়ে যায়। কেউ বুঝতে পারে, আবার কেউ দুঃস্বপ্ন এমনিতেই ভয় হচ্ছে এসব ভেবে উড়িয়ে দেয়। আমরাও সেদিন আম্মুর কথা গায়ে মাখিনি। আম্মু দুঃস্বপ্ন দেখার কারণে ভয় পাচ্ছে ভেবেছিলাম, আর আম্মুর এই কথা না শোনাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। আব্বু আর আমি বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে ঘুরতে। আম্মু অনেকবার নিষেধ করেছিল, কিন্তু আমি মন খারাপ করব তাই আব্বু আম্মুকে এটা ওটা বুঝিয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসে। আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিল আব্বু, আমিও জানালা খুলে পরিবেশটা উপভোগ করছিলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর আব্বু খেয়াল করে একটা বিশাল বড় ট্রাক সর্বোচ্চ স্পিডে পেছন থেকে আমাদের গাড়ি বরাবর এগিয়ে আসছে। আব্বু বুঝে যায় ভয়ানক কিছু হতে চলেছে, সেও গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুতভাবে আব্বু যেদিকে যেদিকে সরিয়ে নিচ্ছিল, ট্রাকটাও সেদিকেই আসছিল। মনে হচ্ছিল যেন ইচ্ছা করে আমাদের গাড়িতে ধাক্কা দিতে চাচ্ছে। আব্বু যে গাড়ি থামাবে তারও উপায় নেই, কারণ গাড়ি থামানোর মাত্র হয়তো ট্রাকটা গাড়িকে ধাক্কা মারবে। আপু বুঝে যায় বাঁচার কোনো উপায় নেই, ট্রাক যে কোনো মুহূর্তে আমাদের গাড়িকে ধাক্কা দেবে। আমি আতঙ্কিত দৃষ্টিতে আব্বুর দিকে তাকাই, দেখি আব্বুর চোখে জল টলমল করছে। আব্বু হুট করে আমাকে বলে, মামনি, নিজের আর তোমার আম্মুর খেয়াল রাখবে। তোমাকে অনেক স্ট্রং হতে হবে, কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে হবে। এটুকু বলে থামে আব্বু, চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আমিও তখন কাঁদছি আর আব্বুর কথার মানে বোঝার চেষ্টা করছি। ট্রাক আমাদের গাড়ির কাছে চলে এসেছে তখন। আব্বু এগিয়ে এসে আমার সাইডের ডোর খুলে দেয়। আমি চমকে তাকাই সেদিকে, কি হতে যাচ্ছে তার কিছুটা আন্দাজ করে ফেলি। হাউমাউ করে কেঁদে বলে উঠি, এমনটা করো না আব্বু, আমি তোমাকে ছেড়ে যাবো না, প্লিজ এমনটা করো না। অশ্রুসিক্ত চোখে হাসে আব্বু, এক হাতে ড্রাইভ করতে করতে শেষবারের মতো বলে, আব্বু তোমাকে ভীষণ 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 ভালোবাসে মামুনি। বাস এটাই ছিল আব্বুর শেষ কথা। মুহূর্তের মাঝে আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইরে ফেলে দেয় আব্বু। গাড়ি রাস্তার সাইডে নিয়ে আমাকে ধাক্কা দিয়েছিল আব্বু, যার ফলে অন্য কোনো গাড়ির নিচে পড়ার সুযোগ ছিল না। কিন্তু চলন্ত গাড়ি থেকে ফেলার কারণে ভীষণ আঘাত পেয়েছিলাম। রাস্তার সাইডেই ইটে বাড়ি খেয়ে কপাল ফেটে গলগল করে রক্ত বের হচ্ছিল। জীবনে প্রথমবার এত আঘাত পেয়ে সহ্য করতে পারিনি, চোখ ঝাপসা হয়ে আসছিল। ঝাপসা চোখেই তাকিয়েছিলাম আব্বুর গাড়ির দিকে। আশায় ছিলাম আব্বুও গাড়ি থেকে লাফ দেবে, কিন্তু সেই সুযোগটা হয়তো আব্বু আর পায়নি। চোখের সামনেই ট্রাকটা আব্বুর গাড়িকে ধাক্কা দিয়ে উল্টিয়ে দেয়। তারপর সব অন্ধকার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মাঝে আবরারের বুকে মুখ গুজে বসে আছে আরশি। দীর্ঘ সময় কাদার কারণে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। আবরারের গভীর দৃষ্টি সেই কম্পনরত আরশির পানেই বদ্ধ। ইতোমধ্যেই তার টি শার্টের এক পাশ আরশির চোখের পানিতে ভিজে গেছে, তবুও নড়চড় নেই তার। সে চাচ্ছে আরশি নিজের বুকের মাঝে জবানো কষ্টগুলো আজ তার সাথে ভাগ করুক, মন ভরে কাঁদুক। এতে যদি মেয়েটার কষ্ট একটু কমে। নিজের চোখের সামনে নিজের প্রাণের প্রিয় বাবার মৃত্যু দেখার মতো বড় যন্ত্রণার কিছু আছে কি? আবরার আরশির জায়গায় নিজেকে কল্পনা করতে গিয়েও করতে পারল না। প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও অন্তর কেঁপে উঠল তার, অথচ সেই ছোট্ট আরশি সেটা সহ্য করেছে। দীর্ঘ সময় চোখের জল ফেলার পর ধীরে ধীরে শান্ত হলো আরশি। এত বছরের জমানো অব্যক্ত কথাগুলো বর্ষাযোগ্য কারো কাছে ব্যক্ত করতে পেরে ভীষণ শান্তি অনুভব করলো সে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে টের পেতেই আবরারের কাছ থেকে সরে আসতে চাইল সে, কিন্তু ছাড়লো না আবরার। সেভাবেই বুকের মাঝে পুড়ে রাখলো আরশিকে। আরশি কান্না ভেজা কণ্ঠে বিড়বিড় করে বলল, ছাড়ুন এমপি সাহেব, বৃষ্টি হচ্ছে, আমাদের ভেতরে যাওয়া উচিত। আবরার শান্ত কণ্ঠে বলল, এরপরে কি হয়েছিল মিসেস অদ্ভুত চৌধুরী? আমি সবটা জানতে চাই। যখন বিশ্বাস করে এতটুকু বলেছো, তখন বাকিটাও তোমার মুখ থেকে শুনতে চাই।
বলবে না আমায়? সময় নিল আরশি, তারপর ধীর আওয়াজে পুনরায় বলতে লাগলো। এরপর আর কি, আমার জীবনের সুখের অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল সেদিন। এরপর পদে পদে বুঝতে পেরেছিলাম বাবা ছাড়া সন্তান কতটা অসহায়। যখন আমার সেন্স ফেরে তখন নিজেকে হসপিটালে পাই। পাশে চাচি আম্মু অর্থাৎ আমার বড় চাচার স্ত্রী বসেছিল। হাউমাউ করে কেঁদে আব্বুর কাছে যেতে চেয়েছিলাম, আব্বুকে দেখার জন্য পাগলামি করছিলাম। তখন চাচি আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। জানার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমি প্রায় 15 ঘন্টা অজ্ঞান ছিলাম। ততক্ষণে আমার বাবার জানাজা সম্পূর্ণ হয়ে গেছে, তাকে কবরও দেয়া হয়েছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল তখন। শেষবারের মতো আব্বুকে না দেখতে পাবার কষ্ট, তার বুকে মাথা রেখে ভালোবাসি আব্বু বলতে না পারার কষ্ট। হুট করে আম্মুর কথা মনে হলো। অস্থির কণ্ঠে চাচি আম্মুকে আম্মুর কথা জিজ্ঞাসা করতেই চাচি আম্মু জানালো আম্মু পাশের রুমে আছে, তার অবস্থাও ভালো না। আব্বুর বড় দেহ দেখার পর থেকে কেমন যেন পাগলের মতো আচরণ করছে। অসংখ্যবার জ্ঞান হারিয়েছে, তাই তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে। কড়া ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আম্মুর অবস্থার কথা শুনে ছটপট করে উঠলাম আম্মুকে দেখার জন্য। চাচি আম্মু ডক্টরের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন, আমাকে নিয়ে গেলেন পাশের রুমে। আমার সব সময় গোছালো পরিপাটি থাকা আম্মুর বেহাল দশা দেখে আব্বু কেঁপে উঠলো আমার। এলোমেলো চুল, চোখে নিচে গাঢ় কালি মলিন চেহারা, দুই হাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠলাম আমি। পরম মমতাময়ী মায়ের মতো বুকে জড়িয়ে নিলেন চাচি আম্মু। মাথায় হাত বুলিয়ে বোঝালেন আমাকে শক্ত হতে হবে, আমার মায়ের জন্য হলেও শক্ত হতে হবে। আমার মায়ের যে এখন আমি ছাড়া আর কেউ নেই। আম্মুর কথা ভেবেই নিজেকে কিছুটা শান্ত করি। আম্মুর জ্ঞান ফেরা অবধি ওখানে আম্মুর হাত ধরে বসেছিলাম। ঘন্টা 2 পর আম্মুর জ্ঞান ফেরে, কিন্তু আমার হাতের মাঝে নিজের হাত দেখে এক ঝটকায় হাত সরিয়ে নেয় আম্মু। ক্রোধ আর ঘৃণা মিশ্রিত চোখে আমার দিকে তাকায়, চিৎকার করে বলে আমাকে তার সামনে থেকে চলে যেতে। আমি অবাক চোখে তাকিয়ে থাকি আম্মুর দিকে, নড়তেও যেন ভুলে গিয়েছিলাম তখন। আমি যাচ্ছি না দেখে আম্মু চিৎকার চেঁচামেচি করতে থাকে। রুমে থাকা নার্স এমন অবস্থা দেখে আমাকে বলে রুম থেকে চলে যেতে। আম্মুর ব্রেনে চাপ পড়ে, এমন কোনো কিছু করা যাবে না এখন, এতে ক্ষতিকর কিছু হতে পারে। আম্মু তখন অস্বাভাবিক আচরণ করছিল, বারবার চিৎকার করে বলছিল আমাকে সামনে থেকে চলে যেতে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এসেছিলাম আমি। খুব করে কাঁদতে চাইছিলাম, কিন্তু কেন যেন চোখে আর পানি আসলো না। 2 দিন পর নিজের বাড়িতে ফিরে আসলাম, সাথে আসলো বড় চাচা আর তার পরিবার। আশ্চর্যের বিষয় কি জানেন, আব্বুর মৃত্যুর খবর শোনার পর আমাদের কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসেনি। হয়তো আমাদের দায়িত্ব না নেওয়া লাগে এই ভয়ে। হাসি পাচ্ছিল তখন, আব্বু থাকতে তারা কি মিষ্টি ব্যবহারই না করতো। আর আব্বু যাওয়ার পর কেউ সান্ত্বনাটুকুও দিতে আসেনি। তবে এটা ভেবে শান্তি লাগছিল যে সবাই ছেড়ে গেলেও আমার বড় আব্বু মানে আমার বড় চাচা আমাদের ছেড়ে যাননি। কিন্তু উনি যে ভয়ঙ্কর পরিকল্পনা করে আমাদের সাথে ছিলেন তা তখনও বোঝা তো দূর, মাথাতেও আসেনি। দেখতে দেখতে আব্বু যাওয়ার 2 সপ্তাহ পার হলো। চাচি আম্মু ছায়ার মতো আমার সাথে সাথে ছিলেন। এর মাঝে যতবারই আম্মুর সামনে গিয়েছি আম্মু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আম্মুর চোখে আমি তার স্বামীর মৃত্যুর জন্য দোষী হয়ে গিয়েছিলাম। চাচা চাচি আম্মুর সাথে ছিল দেখে ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছিলাম। আব্বু চলে গেলেও দ্বিতীয় বাবা অর্থাৎ আমার বড় চাচার হাত আমার মাথার উপর আছে ভেবে ভরসা পাচ্ছিলাম। কিন্তু সেই বিশ্বাস ভরসা যে এক নিমিষে ভেঙে চুরমার হয়ে যাবে তা কে জানতো। থামলো আরশি, লম্বা একটা শ্বাস টেনে আবরার বলা শুরু করলো। আব্বুর যাওয়ার 3য় সপ্তাহ চলছে তখন। হুট করে একদিন সন্ধ্যায় চাচা এসে রুক্ষ কণ্ঠে বললেন আম্মুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে। অবাক হলাম আমি, বিস্ময়ে চোখের পাতা ফেলতে পারছিলাম না। মনে হচ্ছিল যা দেখছি ভুল দেখছি, যা শুনছি ভুল শুনছি। বিশ্বাস হচ্ছিল না এটা সেই চাচা যে এতদিন আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করেছে। কিন্তু চাচা পুনরায় একই কথা বলায় অবাক কণ্ঠে চাচাকে জিজ্ঞাসা করলাম এসব উনি কি বলছেন। চাচা বাজে একটা গালি দিয়ে বললেন বাড়ি ছেড়ে চলে যেতে। সেদিন কি হলো কি জানি, নিজের মাঝে একটা জেদ অনুভব করলাম। তেজের সাথে বললাম আমার আব্বুর বাসা ছেড়ে আমি কোথাও যাব না, আর এই বাসা তো আমাদের। উনি যেন এই বাড়ি থেকে চলে যায়। আমার কথায় খিলখিল করে হেসে উঠলেন চাচা। কিছু পেপারস আমার সামনে ফেলে বললেন এখন থেকে এই বাড়ি আর আব্বুর ব্যাংকের যা ব্যালেন্স আছে সবকিছুর মালিক উনি। চমকে উঠলাম আমি।
দ্রুত পেপারস হাতে নিয়ে দেখলাম তেমন কিছু না বুঝলেও এটা বুঝলাম আমাদের সবকিছু আমার চাচা নিজের নামে করে নিয়েছে। পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল এসব দেখার পর। চাচা মানুষটাকে অচেনা লাগছিল। আমি জেদ ধরে বসে রইলাম, আমার বাসা থেকে আমি কিছুতেই যাব না। চাচি আম্মু আর নাতাশা আপু অনেক বোঝানোর চেষ্টা করলো চাচাকে, কিন্তু চাচা মানবার মানুষ নন। ওনাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, চাচি আম্মুর গায়ে হাত পর্যন্ত তুললেন। তারপর আর কি, আম্মু আর আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। চাচা এত বড় বেইমানি করবেন ধারণার বাইরে ছিল। এই সব কিছুর মাঝে আম্মু একদম নীরব ছিল, শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিল আমাদের বাড়িটার দিকে। আম্মুর মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কাঁদতে পারছিলাম না। বুঝতে পেরেছিলাম আমাকে এবার অনেক বেশি শক্ত হতে হবে, কারণ এই সুন্দর পৃথিবী আমার জন্য আর সুন্দর নেই, বরং কঠিন থেকে কঠিন হতে চলেছে। অন্ধকার হয়ে গেছে তখন। আম্মুকে বাসার সামনে রেখে আমি পাশের দোকানে গিয়ে মুনের বাবাকে ফোন করলাম। মুন আমার বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকে, একই স্কুলে পড়াশোনা করেছি আমরা। মুনের বাবাকে সবটা জানানোর পর উনি কিছু সময়ের মধ্যেই আমাদের বাড়ির সামনে আসেন, আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যান। মুন আর মুনের বাবা এতে কোনো সমস্যা না থাকলেও মুনের আম্মুর মুখ দেখে বুঝতে পারছিলাম ওনার আমাদের আশাটা মোটেও পছন্দ হয়নি। আর পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। যেখানে আত্মীয়রা পর্যন্ত মুখ ফিরিয়ে দিল, সেখানে উনি তো বাইরের মানুষ। কিন্তু এই রাতটা ওখানে কাটানো ছাড়া আর কোনো উপায়ও ছিল না। মুনের বাবা সবটা জানার পর আমাকে পুলিশের হেল্প নিতে বললেন, কিন্তু আইনের উপর থেকে আমার ভরসা একেবারে উঠে গেছিল। কারণ আব্বুর মৃত্যু নিয়ে তারা কোনো তদন্তই করেনি। যেখানে আমার কাছে স্পষ্ট মনে হয়েছিল আমাদের ইচ্ছা করে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেখানে তারা কোনো প্রকার তদন্ত ছাড়াই সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, তারা সেই ট্রাক ড্রাইভারকেও খোঁজার চেষ্টা করেন। তাই পুলিশের কাছে সাহায্য চাওয়া মানে সময় নষ্ট বলে মনে হলো আমার। ওই দিন রাতটা মুনদের বাড়িতেই কাটালাম। সকালে আম্মুকে ওদের বাড়িতে রেখে মুনের বাবার সাথে বেরিয়ে পড়লাম। খুঁজে একটা 2 রুমের ঘর ভাড়া নিলাম। নিম্নমানের এলাকা হয়, ভাড়া খুব বেশি ছিল না, তবে আমার কাছে বেশি ছিল। বাড়িওয়ালি যখন অ্যাডভান্স চাইলো, মুখটা শুকিয়ে গেল আমার কাছে তখন 1 টাকাও নেই। কিন্তু বেশিক্ষণ চিন্তা করতে হলো না। মুনের বাবা অ্যাডভান্স সহ 2 মাসের ভাড়া দিয়ে দিলেন। মাথায় হাত রেখে বললেন যতক্ষণ না আমার কোনো ব্যবস্থা হচ্ছে উনি সাহায্য করবেন। এর জন্য আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। এরপর আম্মুকে নিয়ে নতুন বাড়িতে উঠলাম, কাজের খোঁজ করতে লাগলাম। আমাকে দেখে মায়া হলো প্রতিবেশী আন্টির। উনি খোঁজ করে কিছু টিউশন পাইয়ে দিলেন। খুব বেশি বেতন ছিল না, তবে চলার মতো। নাতাশা আপুর সাথে যোগাযোগ করে আমার সার্টিফিকেট গুলো নিয়ে একটা সরকারি কলেজে ভর্তি হলাম। দেখলেন ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায়। কোথায় আমার পড়ার কথা ছিল বেস্ট কলেজে, সেই আমি ভর্তি হলাম একটা সরকারি কলেজে। অবশ্য এটা আমার রেজাল্টের কোনো ক্ষতি হয়নি, কারণ পড়াশোনা নিজের কাছে। আমি যেখানেই পড়ি না কেন, ভালো মতো পড়াশোনা করলে আমাকে ভালো ফলাফল করা থেকে কে ঠেকাবে। ঝুম বৃষ্টি নামতেই হুঁশ ফিরল আরশির। অতীত বর্ণনায় এতটাই মনোযোগী ছিল, আশেপাশের খেয়াল ছিল না তার। আরশি দ্রুত উঠে দাঁড়িয়ে আবরারের হাত ধরে টানতে লাগলো, উত্তেজিত কণ্ঠে বলল, উঠুন এমপি সাহেব, দেখুন ঝুম বৃষ্টি পড়ছে, রুমে চলুন। আরে উঠুন না। আরশির টানাটানিতে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো আবরার। তবে রুমে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা তার মধ্যে প্রকাশ পেল না। আরশির অতি নিকটে এগিয়ে আসলো সে। আবরারকে এভাবে এগিয়ে আসতে দেখে ভরকালো আরশি। পুনরায় রুমে ফিরে যাওয়ার জন্য তাড়া দেওয়ার প্রয়াস করলো, কিন্তু তার পূর্বে আবরারের শীতল হাত আরশির কপাল স্পর্শ করলো। আবরারের শীতল হাতের স্পর্শে শিরশির করে উঠল আরশির সারা দেহ। নিমেষে আঁখি জোড়া বুঝে আসলো তার। আবরার আরশির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে করে বলল, আজকের বৃষ্টির প্রতিটা ফোঁটা তোমার সকল দুঃখ কষ্ট ধুয়ে মুছে নিয়ে যাক মিসেস অদ্ভুত চোখওয়ালি। আরশির চোখ বন্ধ থেকে আরো কয়েক ফোঁটা উষ্ণ তরল গড়িয়ে বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল। আলতো হাসলো আরশি, প্রার্থনা করলো আবরারের কথাটাই যেন ঠিক হয়। আজকের বৃষ্টি যেন তার সকল দুঃখ কষ্ট ধুয়ে নিয়ে যায়। সে ভালো থাকতে চায়, তার সামনে দাঁড়ানো মানুষটার সাথে সারা জীবন সুখে থাকতে চায়, অনেক অনেক বছর বাঁচতে চায়। মানুষটা নিশ্চুপ ভালোবাসা শত সহস্র বছর উপভোগ করার তীব্র লোভ জাগ্রত হয়েছে তার ছোট্ট মনে। আরশি ভেজা পোশাক পাল্টে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আবরার। আবরারকে এভাবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে শুয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল আরশির। সে দ্রুত আবরারের কাছে এগিয়ে গেল, চিন্তিত কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন তো এমপি সাহেব? এভাবে মুড়ি দিয়েছেন কেন? আরশির আওয়াজ শুনে কম্বল থেকে চোখ বের করে উকি দিল আবরার, বলল,
আমি একদম ফিট আছি মিসেস অদ্ভুত চোখওয়ালি। ওই একটু ঠান্ডা লাগছিল, তাই ভাবে মুড়ি দিয়ে শুয়ে আছি। সন্ধিয়ান চোখে চাইলো আরশি, কোমরে হাত রেখে শুধালো। সত্যি ঠিক আছেন? তাহলে আপনার চোখ লাল হয়ে আছে কেন? প্রথমত খেলো আবরার, নিজেকে সামলে দৃঢ় কণ্ঠে বলল। ওই চোখে পানি গিয়ে হয়তো লাল হয়ে গেছে। এখন তুমি তোমার এই গোয়েন্দাগিরি অফ করো আর লাইটটা নিভিয়ে ঘুমাতে এসো, অনেক রাত হয়ে গেছে। আরশি ঘড়িতে সময় দেখে নিল, আসলে অনেক রাত হয়ে গেছে। তাই সে চুল ভালোভাবে মুছে লাইট অফ করে শুয়ে পড়ল। আরশি শুতে না শুতেই আবরার ঝটপট এসে তাকে জড়িয়ে ধরল। অবাক হলো না আরশি, এই কয়েকদিনে অভ্যাস হয়ে গেছে তার। কিছুক্ষণ নীরবতায় কাটলো, নীরবতা ভেঙে আবরার বলে উঠল। ঘুমিয়ে গেছো মিসেস অদ্ভুত চোখওয়ালি? আরশি শান্ত কণ্ঠে বলল। কেন, কিছু বলবেন? আবরার কোনো রকম ভনিতা না করে জিজ্ঞাসা করলো। শব্দ বললে, কিন্তু রিফার ব্যাপারে কিছু বললে না যে? হাসলো আরশি, বলল। রিফা আমার বোন কি করে এটাই জানতে চান তাই তো? রিফা আমার বোন, এর বেশি কাউকে বলতে ইচ্ছে করে না। মনে হয় ওইসব বললে ওকে পর করে দিচ্ছি, তাই রিফার ব্যাপারে কিছু বলি না। তবে আজ যখন সব জানলাম, তাহলে এটাও না হয় জানিয়ে দিই, রিফা আমার রক্তের সম্পর্কের কেউ নয়। হঠাৎ করেই আমার জীবনে এসেছে ও। ওকে পাওয়া আমার সৌভাগ্য ছিল। ছোটবেলা থেকে শখ ছিল একটা ছোট ভাই বা বোনের, কিন্তু আমার কোনো ভাই বা বোন ছিল না। রিফাকে পাওয়ার পর আমার সেই শখ পূরণ হয়েছে। নতুন বাসায় ওঠার 6 মাস পরের ঘটনা। টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলাম, প্রায় সন্ধ্যা হতে চলেছে তখন। দ্রুত পায়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ রাস্তার সাইডের একটা বেঞ্চে চোখ যায়। দেখি আমার চেয়ে ছোট বা আমার বয়সী একটা মেয়ে বেঞ্চে বসে কাঁদছে, হাতে কাপড়ের একটা ব্যাগ। দেখে শহরের মনে হলো না। মেয়েটাকে দেখে মায়া হলো আমার। কেন যেন ভীষণ টান অনুভব করলাম। ধীর পায়ে মেয়েটার কাছে গিয়ে কাঁধে হাত রাখলাম। মেয়েটা অশ্রুসিক্ত চোখে ভয়ার্থক দৃষ্টিতে আর দিকে চাইলো। ইস, কি মায়ায় জড়ানো ছোট্ট একটা মুখ মেয়েটার। আমি ওর চোখের পানি মুছিয়ে জিজ্ঞাসা করলাম, ও কাঁদছে কেন? জবাব দিল না ও, আবার কাঁদতে লাগলো। আমি কোনো জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করলাম, ও কোনো বিপদে পড়েছে কিনা। এবার মেয়েটা মাথা ঝাঁকিয়ে বোঝালো ও বিপদে পড়েছে। আমি তৎক্ষণাৎ মেয়েটার কাছে ওর বাবা মায়ের নাম্বার চাইলাম। এবার প্রথমবারের মতো মুখ খুললো মেয়েটা, কান্না ভেজা কণ্ঠে জানালো ওর বাবা মা নেই। বুঝতে পারলাম ভালোই বিপদে পড়েছে মেয়েটা। ওকে আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইলাম। প্রথমে রাজি হচ্ছিল না, ভয় পাচ্ছিল। ওকে বুঝিয়ে বললাম আর কিছু সময় পর অন্ধকার হয়ে যাবে, রাতে এই রাস্তায় বসে থাকা ওর জন্য বিপদ, ওর জন্য নিরাপদ নয়। এবার রাজি হলো। ওকে নিয়ে বাড়িতে আসলাম। ফ্রেশ হতে বলে নাস্তা রেডি করলাম। ফ্রেশ হয়ে আসলে যত্ন সহকারে খাবার খাওয়ালাম। এবার ওকে শান্ত দেখাচ্ছিল, হয়তো আমাকে একটু একটু বিশ্বাস করতে পারছিল। তাই সুযোগ বুঝে জিজ্ঞাসা করলাম ওকে, কোথা থেকে এসে, কি হয়েছিল ওর সাথে, কেন কাঁদছিল রাস্তায় বসে। ও আমার দিকে কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে শুরু করে, ওর নাম রিফা, কুমিল্লার একটা গ্রামে ওর বাসা। ওর বাসা বললে ভুল হবে, ওর মামার বাড়ির বাসায় থাকতো ও। দরিদ্র ঘরে জন্ম ওর। ওর আম্মু ওর জন্মের সময় মারা যান। আর ওর আব্বু, সে নাকি অতিরিক্ত নেশা করত, যার কারণে ওনারও মৃত্যু ঘটে। তখন রিফার বয়স মাত্র 5 কি 6। তারপর ওর জায়গা হয় ওর মামা মামির বাসায়। রিফার মামা মামি ওর দায়িত্ব নিতে চাইছিল না, কিন্তু গ্রামের লোকেদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে ওকে আশ্রয় দিতে জোর করে রিফার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই শুরু হয় রিফার উপর নির্যাতন। বাড়ির সব কাজ ওকে দিয়ে করাতো, আর ভুল করলে প্রচুর মারধর করতো। রিফা আমাকে নিজের শরীরে থাকা দাগগুলো দেখিয়েছিল। মারের দাগ দেখে কেঁপে উঠেছিলাম আমি। এভাবেই মামা মামির বাড়ি বড় হয় রিফা। আমার সাথে যখন ওর দেখা হয় তখন ওর বয়স 15 কি 16। যাই হোক, আমাকে দেখা হওয়ার 3 মাস আগে গ্রামে একটা শহরে ছেলের সাথে পরিচয় হলো ওর। কাজ শেষে নিয়মিত পুকুর পাড়ে যেত ও। সেখানেই দেখা হয়েছিল। রিফার মতে ছেলেটা বেশ ধনী পরিবারের ছিল। প্রথমে কৌশলে ওর সাথে বন্ধুত্ব করে। ওর কষ্টের কথা জানার পর ওকে সান্ত্বনা দেয়। রিফাও ধীরে ধীরে ছেলেটাকে অনেক বিশ্বাস করতে শুরু করে। এরপর হুট করে একদিন ছেলেটা ওকে প্রপোজ করে, নিজের ভালোবাসার কথা জানায়, ওকে বিয়ে করবে বলে স্বপ্ন দেখায়। রিফাও একটু ভালোবাসা পাবে বলে লোভে পড়ে যায়। তো রিফার মামা মামি কিভাবে যেন ওই ছেলের সাথে রিফার সম্পর্কের কথা জেনে যায়। তারা রিফাকে আর ওই ছেলের সাথে সাক্ষাৎ করতে দেয় না। ওর মামা কোনো এক বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলে। এর পরিবর্তে ওনার মোটা অঙ্কের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু রিফা সেটা মানতে পারেনি।
ও ততদিনেই ওই ছেলেটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাই ও রাতের অন্ধকারে লুকিয়ে ছেলেটার সাথে দেখা করে। ছেলেটা বলে পরদিন সকালে ওরা পালিয়ে যাবে এখান থেকে, শহরে গিয়ে সে রিফাকে বিয়ে করবে। রিফাও একটুখানি সুখের আশায় ওই ছেলের সাথে পালিয়ে আসে। শহরে এসে বাসে ওঠার পর ও ছেলেটার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু হুট করে ওর ঘুম ভেঙে যায়। ও শুনতে পায় ছেলেটা ফোনে কাউকে ধীর স্বরে বলছে, হ্যাঁ মেয়েটা হ্যাপি দেখতে, আমি ওকে নিয়ে আসছি, এই তো কাছাকাছি আছি, আজকে রাতে পার্টি হবে বন্ধু, তোরা সব রেডি থাক মজা নেওয়ার জন্য। এইসব শোনার পর রিফা বুঝতে পেরে যায় তার সামনে বিপদ। এই ছেলেটা মোটেও তাকে ভালো উদ্দেশ্যে এখানে নিয়ে আসেনি, আর না তাকে বিয়ে করবে। রিফার ভাবনার মাঝে বাস থামলে ছেলেটা রিফাকে নিয়ে নেমে পড়ে। রিফা এমন ভান করে যেন সে কিছু শোনেনি। কিছু দূর হাঁটার পর ছেলেটাকে বলে তার পানি পিপাসা লেগেছে, পানি এনে দিতে। ছেলেটা পানি আনতে গেলে পালায় রিফা। দৌড়তে দৌড়তে অনেক দূরে ওই রাস্তায় এসে পৌঁছায়। রাত থেকে না খাওয়ার কারণে আর শরীরে বল পাচ্ছিল না ও, তাই ওখানে বসছিল। থামলো আরশি। আবরার জিজ্ঞাসা করলো। ওর মামা মামির সাথে যোগাযোগ করনি? আরশি ঠোঁট ভিজিয়ে বলল, করেছিলাম, কিন্তু ওনারা রিফাকে ফিরিয়ে নিতে নারাজ। বোঝা মাথা থেকে নেমেছে বলে কথা, আর তারা নিতে চাইলেও আমি ওই জাহান নামে ওকে আর যেতে দিতাম না। এরপর থেকে রিফা আমার কাছেই আছে, ওকে নিজের ছোট বোন বলে মেনে নিয়েছি। মেয়েটা জীবনে অনেক কষ্ট করেছে, আমি তো তাও জীবনের অনেকগুলো বছর বাবা মায়ের ভালোবাসা আদর সব পেয়েছি, কিন্তু ও পায়নি, এমনকি মা বলে ডাকার সুযোগটাও পায়নি। তাই তো আমার মাকে মা বলে ডাকতে বলেছি, যাতে একটু হলেও মায়ের অভাব পূরণ হয়। চেয়েছিলাম ওকে ভালো একটা জীবন দিতে, ভালো রাখতে, কিন্তু পারিনি। এই দুনিয়ায় যে অর্থ ছাড়া মানুষ অচল, আর আমার অর্থের পরিমাণ ছিল সীমিত। আরশির হাত মুঠোয় পুড়ে নিল আবরার। শান্ত স্বরে বলল, তুমি যা করেছো তা কয়জনই বা করতে পারে বলো তো? একটা বাইরের মেয়েকে আশ্রয় দেয়া, নিজের মেয়ের আসনে বসানো, এতগুলো বছর ধরে আগলে রাখা, এটা কি সবার পক্ষে সম্ভব? আমার মনে হয় না ও তোমার কাছে খারাপ ছিল, বরং ও তোমার কাছে অনেক সুখে ছিল, ভালো ছিল। একদিন না হয় ওকেই জিজ্ঞাসা করে দেখো। চোখ বন্ধ করে হাসলো আরশি। কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনি তো এসব কিছু আগে থেকেই জানতেন তাই না এমপি সাহেব? চমকালো আবরার। আমতা আমতা করে বলল। আমি কিভাবে জানবো? আরশির ঠোঁটের হাসি চড়া হলো, বলল, আপনি আমার ব্যাপারে অনেক কিছুই জানতেন, এটা আমি জানি, তবুও কেন আমার কাছ থেকে পুনরায় সবটা এত মনোযোগ দিয়ে শুনলেন এমপি সাহেব? ফোঁস করে নিঃশ্বাস ফেললো আবরার। আসলেই সে আরশির ব্যাপারে অনেক কিছুই জানতো, আর যতটুকু অজানা ছিল তা জানা হলো আরশি নিজেই বলেছে। আবরার ধীর আওয়াজে বলল, মানুষ নিজেদের একান্ত গোপনীয় কথাগুলো শুধুমাত্র নিজেদের অতি প্রিয় আপনজনের নিকটই ব্যক্ত করতে পারে। তারা সেই মানুষটাকে অনেক বেশি ভরসা করে, তাই তো নিজেদেরকে সেই মানুষটার সামনে খোলা বইয়ের মতো উপস্থাপ করে। আমি সবসময় তোমার নিকট সেই অতি প্রিয় ভরসাযোগ্য মানুষটা হতে চেয়েছিলাম, তাই তো সবটা জানার পরেও তোমার মুখ থেকে আবারও সবটা শুনেছি। তোমার কাছ থেকে সবটা শুনে ভীষণ তৃপ্তি অনুভব করছিলাম, জানো মিসেস অদ্ভুত চুপারি, তুমি যখন আমাকে সবটা জানাচ্ছিলে মনে হচ্ছিল আমি বুঝি সার্থক। আরশির ড্রিম লাইটের মৃদু আলোয় আবরারের চোখে চোখ রাখলো, গভীর দৃষ্টি তাক করে সরল ভঙ্গিতে বলল, আমি আজ আপনাকে সবকিছু কেন বললাম জানেন এমপি সাহেব? কারণ আপনি আমার সেই অতি প্রিয়, ভরসাযোগ্য, একান্ত ব্যক্তিগত পুরুষ, যার কাছে আমি নিজেকে খোলা বইয়ের মতো উপস্থাপন করতে চাই, যাকে আমি ভীষণ ভরসা করি, যার কাছে নিজেকে নিরাপদ ভাবি, যার কাছে সব শেয়ার করে এখন আমি ভীষণ হালকা অনুভব করছি। আপনি সেই মানুষটা, আমার একান্ত ব্যক্তিগত পুরুষ। কথা শেষ করে আবরারের বুকে মুখ গুজলো আরশি। আরশিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো আবরার। চোখ মুখ চকচক করছে তার, ঠোঁট জুড়ে তৃপ্তির হাসি খা করছে। কানে বারংবার ধ্বনিত হচ্ছে, আপনি সেই মানুষটা, আমার একান্ত ব্যক্তিগত পুরুষ। সকালে ঘুম ভাঙার পর আবরারকে আর খুঁজে পেল না আরশি। বুঝতে পারল আবরার চলে গেছে। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো তার। লোকটা একদিনও যাওয়ার আগে তাকে ডেকে দেয় না। রাগে গজগজ করতে করতে ফ্রেশ হতে চলে গেল সে। নাস্তা করে মিসেস বন্যার কাছ থেকে অনুমতি নিয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আরশি। আজ থেকে ভার্সিটিতে যাবে সে। এমনিতেই অনেক বড় গ্যাপ গিয়েছে, যদিও প্রতিদিনের লেকচার আরশির বন্ধুরা পাঠিয়ে দিত। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, তাই ভীষণ ভীষণ খুশি আরশি। ভার্সিটিতে পৌঁছে সোজা ক্যান্টিনে চলে গেল আরশি। গিয়ে দেখলো তার বন্ধুরা আগে থেকেই বসে আছে। আরশিকে দেখে মোহনা চিৎকার করে বলল, দোস্ত তুই আইসোস? মোহনা চিৎকারে কানে হাত দিল সবাই।
আবির মোহনার মাথায় চাটি মেরে বলল, চোখে কম দেখোস নাকি তুই? ও আইসে বলে তো দেখলি, আবার সারের মতো চিল্লায় জিজ্ঞাসা করিস কেন ও আইসে কিনা? মাথায় চাটি মারায় আর সার বলায় রেগে গেল মোহনা। আবিরের চুল খামছে ধরে বলল, আমার গলা আমি চিনলামু, তোর কি? তোর যদি এত সমস্যা তুই জাগা এখান থেকে, কিন্তু আমারে মারলি কেন? আজকে তোর সব চুল ছিঁড়ে ফেলুম আবিরের বাচ্চা। চুল জোরে টান দেয় ব্যথায় চোখ মুখ কুচকে আসলো আবিরের। সে ব্যথাতুর কণ্ঠে বলল, ছাড় আমার আম্মা, আর মারবো না। আমি তো একটাই মারলাম, আর তুই আমার কয়টা চুল ছিঁড়লি? ছাড় পেতনির নানি দাদি। পেতনির নানি দাদি বলায় আরো শক্ত করে আবিরের চুল টেনে দিল মোহনা। ক্যান্টিনের সবাই হাবলার মতো তাকিয়েছে আবির আর মোহনার দিকে। আর সেই অবস্থা বেগতিক দেখে দ্রুত এগিয়ে এসে মোহনার হাত থেকে আবিরের চুল ছাড়ালো। মেকি রাগ দেখিয়ে বলল, কতগুলো দিন পর আসলাম, ওই একটু জড়িয়ে ধরবি, ভালো মন্দ জিগাবি, তা না তোরা দুজন ঝগড়া মারামারি লাগাইছস। মুহূর্তে আশিকে চাপড়ে ধরলো মোহনা। আহ্লাদে কণ্ঠে বলল, সরি জানু, দেখ না সব এই আবিরের বাচ্চার জন্য হয়েছে। ওই আগে শুরু করেছে। আমি তো ভালো একটা বাচ্চা, তোরা তো সবই জানিস। মোহনার কথায় আবির বাদে সবাই ফিক করে হেসে দিল। আশি মোহনার গাল টেনে বলল, সত্যি বলছস, তুই একটা বাচ্চা, ভালো বাচ্চা। আরশির কথায় শব্দ করে হাসলো সবাই, যেন কেন জোকস শুনলো তারা। আবির মুখ বাঁকা করে বলল, এই বুড়ি মাইয়া নাকি আবার বাচ্চা, শাকচুন্নি কথাবার। আবার রেগে গেল মোহনা। দাঁতে দাঁত চেপে বলল, দেখলি এই আবিরের বাচ্চা আমাকে কি বললো? আমি নাকি শাকচুন্নি? আবিরের বাচ্চা দেখিনিস, তোর বউ হবে শাকচুন্নি, মিলিয়ে নিস তুই। আবির মাছি তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলল। আরে যা যা, শকুনের দোয়ায় গরু মরে না। মোহনা শয়তানি হাসি দিয়ে বলল, তার মানে তুই স্বীকার করতেছস তুই একটা গরু? আবিরও ঠোঁট বাঁকিয়ে বলল। আমি গরু হলে তুইও শকুনি। গাল ফুলালো মোহনা। কথাই না পেরে চোখে পানি চলে আসতে চাইলো তার। আরশি পরিস্থিতি সামাল দিতে আদরি কণ্ঠে মোহনাকে বলল, ভালো থাক সোনা, কষ্ট পাস না। পিচ্ছি বাবুটা, ওই আবির একটা বদ শয়তান, ওর কথা কানে নিবি না, বুঝলি? আরশি এভাবে বলায় মোহনাও হেসে ফেলল, মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। আরশির দৃষ্টি গেল এবার মন আর আহির দিকে। ওদের উদ্দেশ্য করে বলল, কিরে, তোদেরকে আলাদা করে নিমন্ত্রণ দিতে হবে? আয় এদিকে, কতদিন পর দেখা হলো। মন আর আহির যেন এটারই অপেক্ষায় ছিল। দুজনে চেয়ার ছেড়ে উঠে আসলো, জাপটে ধরলো আরশিকে। রাহুল আবিরকে খোঁচা দিয়ে বলল, আয় দোস্ত, বুকে আয়। আমরা কেন বাচ্চামু? ওরা ঝাপটাঝাপটি করতে পারলে আমরাও পারি, তাই না ক? বিরক্ত হলো আবির। রাহুলের হাতে এক ঘা বসিয়ে দিয়ে বলল, দূরে যা শালা, নিজের বোরে গিয়ে জড়াই ধর যা। রাহুল মুখ অন্ধকার করে বলল। আজ একটা বউ নাই বললা। আরশিরা সবাই নিজেদের চেয়ার দখল করে বসে পড়ল। আহি রাহুলকে জিজ্ঞাসা করলো, কি রে, মুখটা আমার বানিয়ে রাখছিস কেন? ভাল লাগে না আর এই বদনামার্কা জীবন। তুই আর আরু শালার ঝাড়ু দুইটাই তো মিঙ্গেল হয়ে গেলি। আমি যে কবে মিঙ্গেল হবো রে। আরশি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোর তো আগে থেকে ঠিক এতই শখ হলে বিয়েটা করে নে। রাহুল গালে হাত ঠেকিয়ে বলল, সেই কপাল কি আর আমার আছে রে? জল্লাদ মার্কা শ্বশুর একটা জুটছে। বিয়ের প্রস্তাব পাঠাইলাম আব্বা আম্মারে দিয়া, কিন্তু ওনার ওই এক কথা, ছেলে মেয়ে দুজনই এখন অনেক ছোট, আরো বড় হোক। অনেক বোঝানোর পর আকতটা করতে রাজি হয়েছে, কিন্তু সেটাও আমার অনার্স শেষ হওয়ার পর। আর আকত হইলেও উনি মেয়ে দিবেন না এখন। কি জল্লাদ বল! বউরে ঘরে তুলতে তুলতে মনে হয় আমি বুড়াই হয়ে যাবো। রাহুলের অবস্থা দেখে মুখ টিপে হাসতে লাগলো সবাই। মোহনা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, তোর তো তাও বিয়া ঠিক, কিন্তু আমার যাও একটা ক্রাশ ছিল, সে ক্রাশটারে এই আরু ঝাড়ুটা বিয়া করে নিল। আর আমার আব্বা আম্মাও মেয়ের বিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সামনে পড়লে বলবে আম্মা যেন ভালো করে পড়াশোনা করেন, ফাইনালে যেন রেজাল্ট ভালো হয়। বলি আমার কি বিয়া শাদী হইব না নাকি? সিঙ্গেলে মরতে হইব মনে হয়। মোহনার কথা শেষ হতেই শব্দ করে হেসে উঠল সবাই। অনেকদিন পর সবাই এক জায়গায় হওয়ার ওদের বন্ধু মহলে যেন প্রাণ ফিরে এসেছে। বেশ অনেক সময় নিয়ে গল্প করলো ওরা। ক্লাসের টাইম হয়ে এসেছে দেখে উঠে পড়লো সবাই। ক্লাসে যাওয়ার পথে হুট করে কল আসলো আরশির ফোনে।
সে ফোন বের করে দেখলো রিফা কল দিচ্ছে। আরশি রিসিভ করে কথা বলতে বলতে আস্তে আস্তে ধীরে যেতে লাগলো ক্লাসে। ততক্ষণে ওর ফ্রেন্ডরা বেশ দূরে চলে গেছে। আরশির কথা শেষে ফোন ব্যাগে ঢোকাচ্ছিল, এমন সময় কেউ একজন ধাক্কা দিল তাকে। পড়তে পড়তে কোনো মতে নিজেকে সামলে নিল আরশি, তবে রক্ষা হলো না তার ফোনটার। রাগ হলো আরশির। সে ব্যক্তিকে কিছু কড়া কথা শোনানোর জন্য পেছন ফিরে চাইলো, কিন্তু কে ধাক্কা দিয়েছে তার ঠাউর করতে পারলো না। অনেকেই ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। আরশি বেশ কিছুক্ষণ তাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কে এমন করছে বুঝতে পারলো না। ক্লাস শুরু হতে আর বেশি সময় নেই, তাই আরশি সেই ব্যক্তিকে খোঁজা বাদ দিয়ে নিজের ফোনটা তুলে উঠে দাঁড়াবে এমন সময় তার চোখ আটকে গেল একটা ছোট্ট কাগজের টুকরার উপর। তার পায়ের কাছে পড়ে আছে, কিছু একটা লেখাও আছে কাগজে, যা কিছুটা দেখা যাচ্ছে। কেমন যেন সন্দেহ হলো আরশির। সে আলতো হাতে কাগজটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো। আগে নিজের ফোনটা চেক করলো, কিন্তু ফোনের তেমন কিছু হয়নি। ক্লাসে এক কোণায় সামান্য ফাটল ধরেছে, তাই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। ফোনটাকে ব্যাগে রেখে কাগজের টুকরোটা খুললো আরশি, কিন্তু কাগজের টুকরার লেখাটা পড়ে আশ্চর্যজনিত হলো সে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে চাইলো তার, কারণ কাগজের টুকরোতে গুটি গুটি অক্ষরে লেখা আছে আরশি রহমান। যদি নিজের বাবার খুনিকে জানতে চাও তবে নিচের নাম্বারে যোগাযোগ করবে, আর অবশ্যই সেটা গোপনে, কারণ তোমার আপন জনেরাই তোমার শত্রু। ওরা যদি কোনোভাবে জেনে যায় তবে তোমাকেও বাঁচতে দেবে না, আর আমিও বিপদে পড়ব। এতটুকু লেখা আছে কাগজে, আর নিচে একটা নাম্বারও দেয়া আছে। আরশি হতবাক হয়ে তাকিয়েছে কাগজের দিকে। সে জানতো তার বাবা খুন হয়েছে, সেটা নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, কিন্তু এত বছর পর কে সেই খুনির খবর দিতে যাচ্ছে? কেনই বা দিতে যাচ্ছে? এত বছরে কেন দেয়নি? সত্যিই তাকে তার বাবার খুনির সন্ধান দেয়া হবে, নাকি এটা কোনো ষড়যন্ত্র? আর কিছু ভাবতে পারছে না আরশি। তার মাথায় কেমন যেন যন্ত্রণা শুরু হয়েছে, মাথা ঝিমঝিম করছে। ক্লাসের কথা যেন মাথা থেকে বেরিয়েই গেছে। সে সবসময় চাইতো নিজের বাবার খুনিকে খুঁজে বের করতে, তাকে শাস্তি দিতে, কিন্তু সেটা তার মতো সাধারণ একটা মেয়ের পক্ষে সম্ভব ছিল না। আর সে কি করবে বুঝতে পারছে না। কেউ ঘাড়ে হাত রাখায় চমকে উঠল আরশি। দ্রুত কাগজের টুকরোটা হাতের মুঠোর মধ্যে পুরে নিল। সামনে তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। আবির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর এত চমকাইলি বা কেন? কোনো সমস্যা? আমাকে বলতে পারিস। আরশি হাসার চেষ্টা করে বলল, আরে না না না, কোনো সমস্যা নেই। ওই রিফা কল দিয়েছিল, তাই কথা বলছিলাম ওর সাথে। আবির কপালে হাত ঘষে বলল। ও আচ্ছা, চল ক্লাসে যাই, ক্লাস তো শুরু হয়ে গেল। আরশি মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চল।